Good morning. The topic of discussion today is the intercept and slope of the ice curve. আজকে আমরা ice curve এর intercept আর slope নিয়ে ডিসকাশন করব। তো ice curve সম্পর্কে আমরা পড়াশোনা করেছি এবং আমরা এখন জানি যে ice curve এর ইকুয়েশনটা কি রকম দেখতে হয়। এটা আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে ডিরাইভ করে দেখিয়েছি যে ice curve এর ইকুয়েশনটা আমরা এরকম ভাবে দেখতে পারি। ওকে, এবং আমি তোমাদেরকে এই প্রত্যেকটা টার্মিনোলজি প্রিভিয়াস ক্লাসে ক্লিয়ারও করেছি। তো আজকে আমি এই প্রত্যেকটা টার্মিনোলজি অর্থাৎ এই প্রত্যেকটা লেটার বা প্রত্যেকটা আই এ ডি ওয়াই এগুলো কি আমি আর নতুন করে এক্সপ্লেন করছি না, জাস্ট ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং আমি একবার এটাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আই হচ্ছে ইন্টারেস্ট রেট, এ কি, এ হচ্ছে এই সমস্ত পার্ট যেগুলো কনস্ট্যান্ট, সেই সমস্ত পার্ট যেগুলো কনস্ট্যান্ট অর্থাৎ সি বার, তার সাথে সাথে দেখো এই মাইনাস সিটি এ অর্থাৎ এমপিসি, মাইনাস সিটা হচ্ছে এমপিসি আর টি এটা হচ্ছে লামসাম ট্যাক্স। ওকে, মাইনাস সিটি এ, তার সাথে সাথে সি ইন্টু এস, এস হচ্ছে সাবসিডি আর স্মল সিটা হচ্ছে এমপিসি। ওকে, সো প্লাস সি ইন্টু এস, তার সাথে সাথে আই বার অটোনমাস ইনভেস্টমেন্ট, তার সাথে সাথে হচ্ছে জি বার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এগুলো আমি প্রিভিয়াস ক্লাসে সবই তোমাদেরকে করিয়েছি, তো এগুলো নতুন কিছুই কিন্তু নয়। এই সবকটাকে প্রসেস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ, বা সবকটা কম্পিউট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ। ওকে, সো নাও সো বেসিক্যালি আইস কার্ভের স্লোপ আর ইন্টারসেপ্টটা আজকে আমরা দেখব, বা আমরা এই কোয়েশ্চেনগুলোর আজকে অ্যান্সার করার চেষ্টা করব যে কখন আইস কার্ভ স্টিপ হয়ে যায়, কখন আইস কার্ভ ফ্ল্যাট হয়ে যায়, বা কখন আইস কার্ভ তার শিফট করে যায়, কখন আইস কার্ভ শিফট করে যায়, সেটা আমরা অ্যান্সার করার চেষ্টা আজকে করব। ওকে, সো বেসিক্যালি এখন আমরা যেটা করতে চলেছি এই মুহূর্তে সেটা হচ্ছে আমরা সবার আগে আমরা বুঝবো যে একটা কার্ভ কখন ফ্ল্যাট হয় আর কখন স্টিপ হয়ে যায় এবং কেন হয় সেটা, এবং তার সাথে সাথে আমরা বুঝবো যে কার্ভের স্লোপ ব্যাপারটা কি আর ইন্টারসেপ্ট ব্যাপারটা কি। এটা নিয়ে আমার ডিটেইলড আপলোড করা আছে, ডিটেইলড ক্লাস আপলোড করা আছে। তো আমি জাস্ট এখন একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, যে ধরো কোয়ান্টিটি ডিম্যান্ড আর তার সাথে সাথে প্রাইস। তো কোয়ান্টিটি ডিম্যান্ড আর প্রাইসের যখন আমরা রিলেশন দেখি, আমি তোমাদেরকে ডিম্যান্ড ফাংশন করিয়েছি এবং ডিম্যান্ড ফাংশন থেকে তোমরা এটা অবশ্যই জানো যে কোয়ান্টিটি ডিম্যান্ড কিসের উপর ডিপেন্ড করে, কোয়ান্টিটি ডিম্যান্ড ডিপেন্ড করে প্রাইসের উপরে এবং সেটা নেগেটিভলি ডিপেন্ড করে, রাইট। এবং আমি যদি এই গ্রাফটাকে ড্র করি, এটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হয় যেটাকে আমরা বলে থাকি ডিম্যান্ড কার্ভ। এবং এই ডিম্যান্ড কার্ভটা যে পয়েন্টে ওয়াই অ্যাক্সিসকে টাচ করে, যে পয়েন্টে, আচ্ছা এবং আরও একটা ব্যাপার, আমরা এখানে ডিম্যান্ডটাকে নিই আর এখানে আমরা কী নিই, এখানে আমরা প্রাইসটাকে নিই। ওকে, বা এই ক্ষেত্রে আমি ধরো যেহেতু আমি ইকুয়েশন ফর্মে আঁকছি, ইকুয়েশন ফর্মে আমি যদি এভাবে না নিয়ে আমি যদি এই অ্যাক্সিসে প্রাইসটাকে নিই তাতেও কোনো অসুবিধা নেই। তো আমরা এই অ্যাক্সিসেই প্রাইসটাকে নিচ্ছি, অর্থাৎ এক্স অ্যাক্সিসে প্রাইস নিচ্ছি, ওয়াই অ্যাক্সিসে আমরা কোয়ান্টিটি ডিম্যান্ড নিচ্ছি। হলো, এইবার প্রাইস যদি জিরো হয়ে যায়, প্রাইস যদি জিরো হয়ে যায়, প্রাইস অফ এক্স নেওয়া হয়েছে, ঠিক আছে, এক্সের প্রাইস যদি জিরো হয়ে যায় তাহলে কোয়ান্টিটি ডিম্যান্ড কতটা হবে, কোয়ান্টিটি ডিম্যান্ড হবে পি এক্সটা জিরো হয়ে গেল, এই পুরোটা জিরো হয়ে গেল, কোয়ান্টিটি ডিম্যান্ড হবে এ, রাইট। তার মানে পয়েন্টটা হবে 0, এ, এবং এই 0, এ পয়েন্টটা কোথায়, এখানে। এই কারণে এই এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ভার্টিক্যাল ইন্টারসেপ্ট। ভার্টিক্যাল ইন্টারসেপ্ট অর্থাৎ যে পয়েন্টে কার্ভটা বা লাইনটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করে, যে পয়েন্টে কার্ভটা বা লাইনটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করে, অর্থাৎ ভার্টিক্যাল ইন্টারসেপ্ট অর্থাৎ ওয়াই ইন্টারসেপ্ট। এবং সেই ভার্টিক্যাল ইন্টারসেপ্ট বা ওয়াই ইন্টারসেপ্ট কোন পার্টের উপর ডিপেন্ড করছে, ইকুয়েশনের কোন পার্টের উপর ডিপেন্ড করছে, এই এ পার্টের উপর ডিপেন্ড করছে, এই বি পার্ট বা এগুলোর উপর ডিপেন্ড করছে না, এই পার্টের উপর ডিপেন্ড করছে। ওকে, অ্যান্ড এই লাইনটা কীরকম স্লোপ হবে, লাইনটার স্লোপটা কি হবে, ডাউনওয়ার্ড, নেগেটিভ না পজিটিভ, আপওয়ার্ড, সেই স্লোপটা কিন্তু ডিপেন্ড করছে এই বি এর সাইন কি তার উপরে। বি এর সাইনটা ধরো
মাইনাস, সে কারণেই কিন্তু এই স্লোপটা ডাউনওয়ার্ড হয়েছে। বি এর সাইনটা যদি প্লাস হতো তাহলে কিন্তু স্লোপটা আপওয়ার্ড হয়ে যেত সেক্ষেত্রে। এগুলো খুব সিম্পল বিষয়, আমি জাস্ট একটু ডিলেট করার চেষ্টা করছি, এতে একটু ব্রাশ আপ করিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। এবং এখানে স্লোপটা কি, এখানে স্লোপটা কিন্তু বি, স্লোপটা কি বি, অর্থাৎ ঢালটা কীরকম হবে লাইনটার সেটা কিসের উপর ডিপেন্ড করছে, ঢালটা লাইনটার ডিপেন্ড করছে কিন্তু তোমার এই পার্টের উপর, এই px, এই যে প্রাইস নামক ভ্যারিয়েবলটা তার যে কোএফিসিয়েন্ট অর্থাৎ এই বি, তার উপরেই ডিপেন্ড করছে স্লোপ বা ঢালটা কীরকম হবে। এবার আমরা চলে আসি আইএস কার্ভে। এবার আমরা কার্ভকে রিলেট করার চেষ্টা করব, এটার সাথে আমরা আইএস কার্ভকে রিলেট করার চেষ্টা করব এবং আইএস কার্ভকে রিলেট করে দেখার চেষ্টা করব যে আইএস কার্ভের স্লোপ আর আইএস কার্ভের ইন্টারসেপ্ট তাহলে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো আইএস কার্ভ আঁকার জন্য আমি কি করলাম, আমি এখানে এই অ্যাক্সিসে আমি কি নিলাম, এই অ্যাক্সিসে আমি নিয়ে নিলাম ন্যাশনাল ইনকাম বা আউটপুট বা জিডিপি, যেটা বলতে চাও বলতে পারো, আর এই অ্যাক্সিসে আমি নিয়ে নিলাম ইন্টারেস্ট রেট। এবং আইএস কার্ভটা কীরকম দেখতে হয় আমরা জানি, আইএস কার্ভটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হয়, রাইট। এবং এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলি, এই পয়েন্টটাকে আমরা বলি ভার্টিক্যাল ইন্টারসেপ্ট, বা তোমরা ইন্টারসেপ্টও বলতে পারো বা ওয়াই ইন্টারসেপ্টও বলা যেতে পারে। যে পয়েন্টটার আমি নাম দিলাম ধরো এন, রাইট, বা এন নাম দিয়ে লাভ নেই, আচ্ছা এটা তো নাম অলরেডি আমাদের কাছে আছেই। এবার কথা হচ্ছে যে আইএস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্ট কোন পোর্শনটা, তোমরা দেখেই বলতে পারবে যে আইএস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্ট বা ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে এই এ বাই বি পার্টটা, এ বাই বি পার্টটা। তাহলে আমি যদি এই পয়েন্টটাকে আমি কি বলবো, এই পয়েন্টটাকে আমি বলবো এ বাই বি, অর্থাৎ এই এর জায়গায় এই সি বার মাইনাস সি টি এই সব ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করে নাও, ক্যালকুলেট করার পর হয়তো এসেছে তোমার 20, আর এই বি এর জায়গায় অর্থাৎ এমপিসির জায়গায় এমপিসির ভ্যালুটা বসিয়ে দাও, সেটা হয়তো আছে 0.5, তাহলে ইট উইল বি 40। এই এ বাই বি এর পার্টটার ক্যালকুলেশন কী বেরোবে 40, তাহলে এই ভার্টিক্যাল ইন্টারসেপ্ট বা ওয়াই ইন্টারসেপ্ট হবে হচ্ছে 40। ওকে, সো হলো। এবার কথা হচ্ছে তাহলে আইএস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্ট এ বাই বি তো আমি বুঝলাম, কিন্তু আইএস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্টটা কোন কোন বিষয়ের উপর তাহলে ডিপেন্ড করছে সেটা যদি প্রশ্ন করা হয় যে আইএস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্ট কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করছে, আমি এবার এইগুলোকে ইরেজ করে দিচ্ছি বিকজ এগুলো আর এখানে রিকোয়ার্ড নয়। তো জাস্ট লেট মি ইরেজ ইট। ভার্টিক্যাল ইন্টারসেপ্ট আইএস কার্ভের কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, এ এর উপর ডিপেন্ড করছে আর বি এর উপর ডিপেন্ড করছে, রাইট। আইএস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্টের ভ্যালু কি হবে বা আইএস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্ট কি হবে সেটা এ এর উপর ডিপেন্ড করছে আর বি এর উপর ডিপেন্ড করছে। বি মানে কি, বি মানে এমপিসি, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, যারা বুঝতে পারছো না প্রিভিয়াস ভিডিও দেখো, দেখলেই বুঝতে পেরে যাবে। হলো, তাহলে আইএস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্ট এমপিসি অর্থাৎ বি এর উপর ডিপেন্ড করছে, আর কার উপর ডিপেন্ড করছে, এ এর উপর ডিপেন্ড করছে। এবার এ তো কোনো সিঙ্গেল কম্পোনেন্ট না, এ একটা অনেকগুলো কম্পোনেন্টের যোগ বিয়োগ করার পরে এটাকে আমরা পাবো। তাহলে এর মধ্যে কি আছে, সি বার আছে, তাহলে আইএস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্ট সি বারের উপর ডিপেন্ড করছে। যে সমস্ত কম্পোনেন্টকে যোগ বিয়োগ করার পরে এটা পাচ্ছি, তাহলে এটা এই সমস্ত কম্পোনেন্টের উপর ডিপেন্ড করছে, তাহলে আইএস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্টটাও এই সমস্ত কম্পোনেন্টের উপর ডিপেন্ড করছে, রাইট। তাহলে সি বার পেলাম। আচ্ছা বিটা কি এমপিসি, না না না, বিটা কিন্তু এমপিসি না, আমি একটু ভুল বলেছি, আগের দিনের ক্লাসের রেসপেক্টে আগের দিন আমি তোমাদেরকে ডিরাইভ করিয়েছিলাম বিটা এমপিসি না, একটু ভুল বলেছি, ওটা বিটা এমপিআই, মার্জিনাল প্রপেন্সিটি টু ইনভেস্ট, এক ইউনিট ইন্টারেস্ট রেট বেড়ে গেলে ইনভেস্টমেন্ট কতটা বেড়ে যায় সেটা হচ্ছে বি, আর স্মল সিটা হচ্ছে এমপিসি। ওকে, সি বারটা হচ্ছে অটোনোমাস কনজাম্পশন, সেটার উপরেও তাহলে এ ডিপেন্ড করছে, সি বারের উপরে এ ডিপেন্ড করছে মানে সি বারের উপরে আইএস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্টও ডিপেন্ড করছে। সি বারকে আমরা কি নামে ডাকি, অটোনোমাস কনজাম্পশন, মনে আছে আশা করি সবার এটা। তারপরে আসছে সি, স্মল সি মানে এমপিসি, তার উপরেও আইএস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্ট ডিপেন্ড করছে, রাইট। তারপরে আসছে ট্যাক্স, লামসাম ট্যাক্সের উপরেও আইএস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্ট ডিপেন্ড করছে, রাইট। তারপরে আসছে স্মল সি, সি একবার অলরেডি এসেছে তো ওটা দরকার নেই,
এস এর কথা যদি বলি, এস হচ্ছে সাবসিডি, তার উপরেও আইস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্ট ডিপেন্ড করছে। আই বার অটোনোমাস ইনভেস্টমেন্টের উপরেও ডিপেন্ড করছে, আর জি বার গভর্নমেন্টের এক্সপেন্ডিচারের উপরেও ডিপেন্ড করছে। এক্সপোর্ট আর ইম্পোর্ট, অটোনোমাস এক্সপোর্ট যেটাকে আমরা বলতে পারি, আর অটোনোমাস ইম্পোর্ট যেটাকে আমরা বলতে পারি, এই দুটোর উপরেও কিন্তু আইস কার্ভের ভার্টিক্যাল ইন্টারসেপ্ট ডিপেন্ড করছে। এইবার ভার্টিক্যাল ইন্টারসেপ্ট চেঞ্জ হয়ে যাওয়া মানে কি? ধরো এই এ বাই বিটা চেঞ্জ হয়ে গেল, তা চেঞ্জ হয়ে এই এ বাই বিটা ধরো ছিল হচ্ছে 40, তা চেঞ্জ হয়ে কত হবে? হয়ে যেতে পারে 35। চেঞ্জ হয়ে কত হয়ে যেতে পারে? 35। তো এটা যদি চেঞ্জ হয়ে 35 হয়ে যায়, তাহলে আইস কার্ভটা কি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, নাকি শিফট হয়ে নিচের দিকে লেফট শিফট করে যাবে বা ডাউনওয়ার্ড শিফট করে যাবে? অবশ্যই লেফট শিফট বা ডাউনওয়ার্ড শিফট করে যাবে। আর এ বাই বিটা যদি বেড়ে যায় কোনোভাবে, অর্থাৎ ভার্টিক্যাল ইন্টারসেপ্টটা যদি বেড়ে গিয়ে ধরো 40 থেকে 45 হয়ে গেল, তখন কিন্তু আইস কার্ভটা আপওয়ার্ড শিফট করে যাবে বা রাইটওয়ার্ড শিফট করে যাবে। তাহলে আইস কার্ভ কীরকম দেখতে হবে, মানে আইস কার্ভ শিফট করবে, উপরের দিকে শিফট করবে না নিচের দিকে শিফট করবে, সেটা কিন্তু এগুলোর উপরেই ডিপেন্ড করছে। এই ভার্টিক্যাল ইন্টারসেপ্ট যে সমস্ত কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে তাদের উপরেই ডিপেন্ড করছে। তো আমি তোমাদেরকে এবার দেখাবো যে আইস কার্ভ কখন রাইট শিফট করবে আর কখন লেফট শিফট করবে। আইস কার্ভ রাইট শিফট করছে মানে কি আপওয়ার্ড শিফট করছে, এটা মনে রাখবে। রাইট শিফট মানে কি আপওয়ার্ড শিফট, আপওয়ার্ড শিফট। এবং এটা কখন হয়? যখন ভার্টিক্যাল ইন্টারসেপ্ট বেড়ে যায়, যখন ভার্টিক্যাল ইন্টারসেপ্টটা বেড়ে যায়, নাম্বারে বেড়ে যায়। আমি যেটা তোমাদেরকে এক্ষুনি দেখালাম যে 40 থেকে 45 হয়ে গেলেই ভার্টিক্যাল ইন্টারসেপ্টটা উপরে চলে গেল, আইস কার্ভটা রাইটে শিফট করে গেল বা আপওয়ার্ড শিফট করে গেল। আর আইস কার্ভ কখন লেফটে শিফট করবে? আইস কার্ভ লেফটে শিফট করবে বা ডাউনওয়ার্ড শিফট করবে, লেফট শিফট বা ডাউনওয়ার্ড শিফট করবে যখন ভার্টিক্যাল ইন্টারসেপ্টটা কমে যাবে। যখন ভার্টিক্যাল ইন্টারসেপ্টটা কমে যাবে তখন আইস কার্ভ লেফটে শিফট করবে বা ডাউনওয়ার্ড শিফট করবে। সো বেসিক্যালি আমরা দেখতে চাইছি যদি এমপিআইটা বেড়ে যায় তাহলে কি ভার্টিক্যাল ইন্টারসেপ্টটা বেড়ে যাবে? ওয়েল দেখো, এমপিআই অর্থাৎ বি কোথায় আছে? এখানে আছে। এটা যদি বেড়ে যায়, এটা যদি বেড়ে যায় তাহলে এই ফ্র্যাকশনটা কি হবে? হর মানে ডিনোমিনেটর বেড়ে গেলে ফ্র্যাকশনটা অবশ্যই কমে যায়, তাহলে এটা বেড়ে গেলে পুরো ফ্র্যাকশনটা কিন্তু কমে যাবে। তার মানে আলটিমেটলি ভার্টিক্যাল ইন্টারসেপ্টটা কমে যাবে, রাইট? তার মানে কি হবে? কমে গেলে কি হবে? কমে গেলে লেফটে শিফট করবে না রাইটে শিফট করবে? কমে গেলে অবশ্যই লেফটে শিফট করবে। তাহলে এমপিআইটা যদি বেড়ে যায়, ইনক্রিজ করে, তাহলে আইস কার্ভ লেফটে শিফট করলো। আর এই এমপিআই মার্জিনাল প্রপেন্সিটি টু ইনভেস্ট অর্থাৎ স্মল বি, এটা যদি কমে যায় তাহলে এই ফ্র্যাকশনটা বেড়ে যাবে। ডিনোমিনেটর কমে গেলে কি হয়? ফ্র্যাকশনটা বেড়ে যায়, রাইট? তো তখন কি হবে? তখন কিন্তু ভার্টিক্যাল ইন্টারসেপ্টও বেড়ে যাবে এবং আইস কার্ভটা রাইটে শিফট করবে। তাহলে এখানে অ্যারোটা নিচের দিকে। এই লাইনটাকে তোমরা কিভাবে পড়বে? এই বি অর্থাৎ এমপিআই যদি কমে যায় আইস কার্ভ রাইটে শিফট করবে, আর বি এবং বি বা এমপিআই যদি বেড়ে যায় তাহলে আইস কার্ভ লেফটে শিফট করবে। সি বার অটোনোমাস কনজাম্পশন কোথায় আছে? এই এর পার্টে আছে। সি বারের সাথে যোগ চিহ্ন আছে, তাহলে সি বারটা যদি বাড়তে থাকে তাহলে এই পুরো যোগফল বিয়োগফল করে যেটা আমরা পাচ্ছি সেটা কি হবে? বাড়তেই থাকবে, রাইট? সি বারটা যদি বাড়তে থাকে, ভালো করে বোঝো, এই সি বারটা যদি বাড়তে থাকে, সি বারটা তো যোগ হবে সবার সাথে, মানে সবার সাথে ইন দ্য সেন্স ওটা যোগ হিসেবে আছে। তাহলে এটা যদি বেড়ে যায় তাহলে আলটিমেট রেজাল্টটা এই যোগ বিয়োগ করার পর যে এর রেজাল্টটা আসবে সেটা বেড়ে যাবে। এর রেজাল্টটা বেড়ে গেলে কি হবে? আইস কার্ভটা রাইটে শিফট করবে। তাহলে সি বার বেড়ে গেলে আইস কার্ভ কী হবে? রাইটে শিফট করবে। আর সি বার কমে গেলে আইস কার্ভ লেফটে শিফট করবে। হলো, এইভাবে এটাকে পড়া যেতে পারে। সি বা এমপিসির ইম্প্যাক্টটাকে ওইভাবে ডিরেক্টলি বলা সম্ভব না, কারণ ওটা ট্যাক্সের সাথে গুণ হয়ে যোগ হয়েও আছে, আবার সাবসিডির সাথে গুণ হয়ে বিয়োগ হয়েও আছে। ট্যাক্সের সাথে গুণ হয়ে বিয়োগ হয়েও আছে, সাবসিডির সাথে যোগ হয়েও আছে। সো ওটাকে আমি এখন ইগনোর করছি। ট্যাক্সের কথা যদি বলি, লামসাম ট্যাক্স। আচ্ছা, লামসাম ট্যাক্সটা কি হচ্ছে? এই লামসাম ট্যাক্স স্মল সির সাথে গুণ হয়ে বিয়োগ হচ্ছে। তাহলে লামসাম ট্যাক্সটা যদি বেড়ে যায় তাহলে একটা বড় সংখ্যা বিয়োগ হবে,
বড় সংখ্যা সব কিছুর সাথে বিয়োগ হবে, তাহলে এটা কি হবে, কমে যাবে। এটা কমে গেলে কি হবে, এটা কমে গেলে আলটিমেটলি এই ফ্র্যাকশনটা ছোট হয়ে যাবে, রাইট। এই এ বাই বি এর ফ্র্যাকশনটা কি হবে, ছোট হয়ে যাবে। তাহলে ভার্টিক্যাল ইন্টারসেপ্টটা কমে যাবে, অর্থাৎ আইএস কার্ভটা লেফটে শিফট করবে। তাহলে এই ট্যাক্সের লামসাম ট্যাক্সটা কমে গেলে কি হবে, এই বেড়ে গেলে কি হবে, বেড়ে গেলে আইএস কার্ভ লেফটে শিফট করবে। তাহলে বেড়ে গেলে লেফটে শিফট আর কমে গেলে রাইটে শিফট। এস অর্থাৎ সাবসিডিটা দেখো কি হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে এটা যদি বেড়ে যায় আইএস কার্ভ কোন দিকে শিফট করবে, বেড়ে গেলে আইএস কার্ভ, এটা বেড়ে গেলে এ বেড়ে যাবে। এ বেড়ে গেল মানে কি, এ বাই বি এর ফ্র্যাকশনটা বেড়ে গেল, আর এ বাই বি এর ফ্র্যাকশনটা বেড়ে গেল মানে ভার্টিক্যাল ইন্টারসেপ্ট বেড়ে গেল। ভার্টিক্যাল ইন্টারসেপ্ট বেড়ে গেল মানে আইএস কার্ভ রাইটে শিফট করলো। তাহলে এসটা বেড়ে গেলে আইএস কার্ভ রাইটে শিফট করবে, এটা কমে গেলে লেফটে শিফট করবে। হলো আই বার অটোনোমাস ইনভেস্টমেন্ট, যোগ হচ্ছে, যোগ হচ্ছে মানেই একই গল্প, বেড়ে গেলে রাইটে শিফট করবে আর কমে গেলে লেফটে শিফট করবে। তাহলে আমি একটুখানি এটা বলে দিই, দাঁড়াও একবার একটু দেখে নিই। সাবসিডি ইনভেস্টমেন্ট যোগ হচ্ছে মানে পুরোটা বড় হয়ে যাবে, বেড়ে গেলে রাইটে শিফট, হ্যাঁ ঠিক আছে। ওকে, জি বার সেটাও যোগ হচ্ছে, তাহলে এর কেসেও গল্পটা সেম, বেড়ে গেলে রাইটে শিফট, কমে গেলে লেফটে শিফট। এক্স বারও যোগ হচ্ছে, বেড়ে গেলে রাইটে শিফট, কমে গেলে আইএস কার্ভ লেফটে শিফট করবে। আর এম বারের ক্ষেত্রেও কি হবে, এম বারের ক্ষেত্রে কিন্তু এম বারটা কিন্তু দেখো বিয়োগ হচ্ছে, এম বারটা বিয়োগ হচ্ছে, রাইট। তাহলে এই সংখ্যাটা যদি অনেক বেশি হয়, মানে এই সংখ্যাটা যদি বেড়ে যায়, তাহলে এই পুরো রেজাল্টটা কি হবে, কমে যাবে। পুরো রেজাল্টটা কমে যাবে মানে এর ভ্যালু কমে যাবে। এর ভ্যালু কমে যাওয়া মানে এ বাই বি এর ফ্র্যাকশনটা কমে যাওয়া, অর্থাৎ ভার্টিক্যাল ইন্টারসেপ্ট কমে যাচ্ছে। ভার্টিক্যাল ইন্টারসেপ্ট কমে গেলে আইএস কার্ভ লেফটে শিফট করে। তাহলে এটা বেড়ে গেলে কিন্তু আইএস কার্ভ লেফটে শিফট করবে। এম বারটা বেড়ে গেলে আইএস কার্ভ লেফটে শিফট করবে, এম বারটা কমে গেলে আইএস কার্ভ রাইটে শিফট করবে। আমরা লাইন ড্র করে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের এটা গুলিয়ে না যায়। তাহলে আশা করি এবার বোঝা গেছে যে ভার্টিক্যাল ইন্টারসেপ্ট কোন কোন বিষয় বা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ট্যাক্স, সাবসিডি, কোনো একটা মনে হয় মিস করে গেছি কোনোভাবে। আচ্ছা, এমপিসিটা তো করিনি, সরি, তাই ভাবছি। 1 মিনিট, এটা ট্যাক্স হলো, এমপিসি করিনি, ট্যাক্সটা এটা, সাবসিডি এটা, ইনভেস্টমেন্টের দাগটা সরে গেছে কোনো কারণে। ওকে, অটোনোমাস ইনভেস্টমেন্ট ওটা আই বার, জি বার। এইভাবে আমরা ভার্টিক্যাল ইন্টারসেপ্ট যদি বের করতে হয় আমাদেরকে, যে কোন কারণে কোন কোন ফ্যাক্টরের কারণে আইএস কার্ভ শিফট করে, এটা যদি আমাদেরকে জানতে চায় যে কোন কোন ফ্যাক্টরের কারণে আইএস কার্ভ শিফট করে যায় সেটা বলো, তখন আমাদেরকে বলতে হবে এই সমস্ত ফ্যাক্টরগুলোকে এক্সপ্লেন করতে হবে যে এই ফ্যাক্টরের চেঞ্জের কারণে আইএস কার্ভ শিফট করে এবং এর কারণে রাইট শিফট করে, এর কারণে লেফট শিফট করে। প্রত্যেকটার কারণেই রাইট শিফট লেফট শিফট করতে পারে, জাস্ট বাড়া কমার উপরে ডিপেন্ড করছে, ইনক্রিজ বা ডিক্রিজের উপর ডিপেন্ড করছে। কোনো ফ্যাক্টর ইনক্রিজ করলে রাইট শিফট করে, ডিক্রিজ করলে লেফট শিফট করে, আবার কোনো ফ্যাক্টরের ক্ষেত্রে ইনক্রিজ করলে লেফট শিফট করে, ডিক্রিজ করলে রাইট শিফট করে। ঠিক আছে, যেরকম আমি যদি নিই ধরো ট্যাক্সের কথা, ট্যাক্স ইনক্রিজ করলে আইএস কার্ভ লেফটে শিফট করে যাবে, ট্যাক্স ডিক্রিজ করলে আইএস কার্ভ রাইটে শিফট করে যাবে। আবার আমি যদি অটোনোমাস ইনভেস্টমেন্টের কথা নিই, সেটা আবার ইনক্রিজ করলে আইএস কার্ভ রাইটে শিফট করবে আর ডিক্রিজ করে গেলে আইএস কার্ভ লেফটে শিফট করবে। তাহলে এবার তো গেল শিফট। এইবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আইএস কার্ভের স্লোপ। তো হলো এটা, ইয়েস উই হ্যাভ ডান দিস নাও। ওকে, আইএস কার্ভের স্লোপ, আইএস কার্ভের স্লোপ কত? আইএস কার্ভের স্লোপ হচ্ছে এই y এর যে কোএফিসিয়েন্ট, অর্থাৎ 1 মাইনাস স্মল সি প্লাস স্মল সি টি প্লাস এম, এইটা হচ্ছে প্লাস এম বাই বি, এইটা হচ্ছে আইএস কার্ভের স্লোপ। 1 মাইনাস স্মল সি প্লাস স্মল সি টি প্লাস এম বাই বি, এটা হচ্ছে আইএস কার্ভের স্লোপ। ওকে, এটা আমি অলরেডি আগের ক্লাসে তোমাদেরকে করিয়েছি। তাহলে এবার স্লোপ বেড়ে যাওয়া কমে যাওয়া মানে কি, এটা তোমরা সবাই অলরেডি বহুবার আমার কাছে পড়েছো, এটা জানো
যে স্লোপ বেড়ে যাওয়া মানে হচ্ছে কার্ভটা স্টিপ হয়ে যাবে। অর্থাৎ আমি এটা যদি তোমাদেরকে করে দেখাই, ধরো এই একটা কার্ভ ছিল, ধরো আইস কার্ভেরই এক্সাম্পল দিচ্ছি, এই হচ্ছে আইস কার্ভ, এই হচ্ছে ওয়াই, এই হচ্ছে আই। স্লোপ বেড়ে যাচ্ছে মানে কি, আর স্লোপ কমে যাচ্ছে মানে কি, আই উইল শো ইউ বোথ। তো অ্যাট ওয়ান্স আমি তোমাদেরকে এক্সাম্পলটা দিই যে স্লোপ বেড়ে যাচ্ছে, আর ওয়ান্স আমি তোমাদেরকে এক্সাম্পলটা দিই যে স্লোপ কমে যাচ্ছে। তো তোমরা সবাই এটা ডিমান্ড কার্ভ পড়ার সময় আমি পড়িয়েছিলাম, স্লোপের তোমাদের আলাদা করে একটা স্লোপের আমি ক্লাস নিয়েছি, সেখানেও আমি তোমাদেরকে এটা বলেছি যে স্লোপ বেড়ে যাওয়া মানে হচ্ছে কার্ভটা স্টিপ হয়ে যাবে, অর্থাৎ তার ঢালটা আরও বেড়ে যাবে। এই ঢালটা দেখতে পাচ্ছ, তার থেকে ঢালটা অনেক বেড়ে যাবে, এরকম হয়ে যাবে। এখানে বলটা রাখলে, একটা বল রাখলে যতটা জোরে তাড়াতাড়ি নেমে আসবে, এখানে রাখলে কিন্তু তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি নিচে নেমে চলে আসবে। তো স্লোপ বেড়ে যাওয়া মানে ঢালটা বেড়ে যাওয়া, রাইট, স্টিপনেসটা বেড়ে যাওয়া। তো স্লোপ বেড়ে যাওয়া মানে কার্ভটা স্টিপ হয়ে যাবে, কার্ভ উইল বি স্টিপ, খাড়া হয়ে যাবে, অনেক বেশি খাড়া হয়ে যাবে বা অনেক বেশি স্টিপ হয়ে যাবে। আর স্লোপ কমে যাওয়া মানে কি, স্লোপ কমে যাওয়া মানে কার্ভটা ফ্ল্যাট হয়ে যাবে, একদম ঢাল হারিয়ে ফেলবে, ফ্ল্যাট হয়ে যাবে, সমতল হয়ে যাবে, রাইট। সো এই ক্ষেত্রে কি হয়ে গেল, কার্ভটা ফ্ল্যাট হয়ে গেল। এখানে তুমি একটা বল রাখো, অনেক আস্তে আস্তে নামবে বা নামবেই না, সো কার্ভ উইল বি ফ্ল্যাট। এবার আইস কার্ভ কখন এরকম থেকে এরকম হবে, বা মানে কখন স্লোপটা হঠাৎ করে আইস কার্ভের বেড়ে গিয়ে, জাস্ট এইটুকু আমি জাস্ট আর একবার বলে দিই, স্লোপ বেড়ে যাওয়া মানে কিন্তু স্টিপ হয়ে যাওয়া, আর স্লোপ কমে যাওয়া মানে ফ্ল্যাট হয়ে যাওয়া। তো আইস কার্ভ কখন স্টিপ হয়ে যাবে বা কখন ফ্ল্যাট হয়ে যাবে সেটা আমরা কিভাবে বুঝবো, রাইট। তো সেটা বুঝতে গেলে আমাদেরকে আইস কার্ভের স্লোপটা নিয়ে কাজ করতে হবে, বা আমাদের আইস কার্ভের স্লোপটাকে অ্যানালাইজ করতে হবে। তো স্লোপে কী কী কম্পোনেন্ট আছে, আমি তোমাদেরকে এক্ষুনি যেটা বললাম যে এইটা হচ্ছে আইস কার্ভের স্লোপ, রাইট। আমি এই পার্টটাকে একটুখানি কপি করে নিই, 1 মিনিট। এই পার্টটাকে একটু কপি করি, দেন আই উইল গো টু দ্য বিলো পার্ট। ওকে, তো আমি এবার স্লোপের কনটেক্সট যদি আমি বলতে চাই, তো স্লোপের কনটেক্সটটা কি, যে স্লোপ বেড়ে যাচ্ছে মানে আইস কার্ভটা স্টিপ হয়ে যাচ্ছে, আর স্লোপ কমে যাচ্ছে মানে আইস কার্ভটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এবার আইস কার্ভের স্লোপ কিসের কিসের উপর ডিপেন্ড করছে, আইস কার্ভের স্লোপ মানে কি, এই কম্পোনেন্টটা যেটা তোমাদেরকে দেখালাম, তাহলে আইস কার্ভের স্লোপ তোমরা দেখতে পাচ্ছ স্মল সি এর উপর ডিপেন্ড করছে। এই জিনিসটাকে না একটু মডিফাই করেও লেখা যায়, কিভাবে লেখা যায় একটু মডিফাই করে আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা যদি স্মল সিটাকে কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে স্মল সি ইন 1 মাইনাস টি, টি হচ্ছে ট্যাক্স রেট, এম হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্ট, অর্থাৎ 1 টাকা ইনকাম বাড়লে ইম্পোর্ট কতটা বেড়ে যায়, আর বি হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু ইনভেস্ট। এবার আইস কার্ভের স্লোপ তাহলে আমরা দেখতে পাচ্ছি স্মল সি এর উপর ডিপেন্ড করছে, অর্থাৎ মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউমের উপর ডিপেন্ড করছে, টি মানে ট্যাক্স রেটের উপর ডিপেন্ড করছে, যে আমার ইনকামের কত প্রপোর্শন আমাকে ট্যাক্স দিতে হবে। টি এর ভ্যালু ধরো 10%, তার মানে আমার ইনকাম 100 টাকা হলে 10 টাকা আমাকে ট্যাক্স দিতে হবে। এম হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্ট, মানে 1 টাকা ইনকাম বাড়লে কতটা ইম্পোর্ট বেড়ে যায়, 1 টাকা ইনকাম বাড়লে কতটা ইম্পোর্ট বেড়ে যায়। বি হচ্ছে মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্ট। এই 4টে ফ্যাক্টরের উপর কি ডিপেন্ড করছে, আমাদের আইস কার্ভের স্লোপ ডিপেন্ড করছে। এবার দেখা যাক স্লোপ কখন বেড়ে যায় সেটা আমরা দেখব, আর স্লোপ কখন কমে যায় তখন সেটা আমরা দেখব। তো স্লোপ বেড়ে যাওয়া কমে যাওয়া না লিখে আমি লিখলাম স্টিপ। স্টিপ কখন হয়, স্টিপ হওয়া মানে কি, স্লোপ বেড়ে যাওয়া। আর ফ্ল্যাট কখন হয় সেটা আমি লিখলাম, ফ্ল্যাট হওয়া মানে কি, স্লোপ কমে যাওয়া। স্লোপ কমে যাওয়া, ওকে। এবার দেখা যাক স্মল সি অর্থাৎ মার্জিনাল প্রপেন্সিটি, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম, এমপিসি, এটাই আমি পরে আসছি। আগে আমি এম আর বিটা সম্পর্কে বলি। দেখো বি সম্পর্কে ভাবো, বিটা আছে ডিনমিনেটারে, বিটা আছে স্লোপের ডিনমিনেটার বা হরের পার্টে,
বিটা যদি বেড়ে যায় তাহলে কি হবে, হর বেড়ে গেলে বা ডিনোমিনেটর বেড়ে গেলে কি হয়, ফ্র্যাকশনটা কমে যায়, তাহলে স্লোপটা কমে যাবে। তাহলে এই বিটা বেড়ে গেলে স্লোপটা কি হবে, কমে যাবে। তাহলে বিটা যদি বেড়ে যায় স্লোপ কি হবে, কমে যাবে, বা আইস কার্ভটা ফ্ল্যাট হয়ে যাবে, আইস কার্ভটা ফ্ল্যাট হয়ে যাবে। আর বিটা যদি কমে যায় তাহলে আইস কার্ভটা স্টিপ হয়ে যাবে। বি কমে গেলে কি হবে, এই ফ্র্যাকশনটা বড় হয়ে যাবে, এবং বড় হয়ে যাওয়া মানে স্লোপটা বড় হয়ে যাওয়া, স্লোপটা বড় হয়ে যাওয়া মানে স্লোপ বেশি হয়ে যাওয়া, স্লোপ বেশি হয়ে যাওয়া মানে আইস কার্ভটা স্টিপ হয়ে যাবে। তাহলে আইস কার্ভ ছিল এরকম, ধরো কথার কথা, যেই বিটা কমে গেল আইস কার্ভ কি হয়ে গেল, আইস কার্ভটা তার স্লোপটা ইনক্রিজ করে গেল, স্টিপ হয়ে গেল। স্টিপ হয়ে গেল মানে আইস কার্ভটা আরও অনেক বেশি ঢালু হয়ে গেল, এরকম হয়ে গেল। আর বিটা বেড়ে গেল মানে আইস কার্ভটা কীরকম হয়ে গেল, বিটা বেড়ে গেল মানে আইস কার্ভটা স্লোপটা কমে গেল, ফ্ল্যাট হয়ে গেল। ফ্ল্যাট হয়ে গেল মানে আইস কার্ভটা তখন দেখতে এরকম হয়ে গেল। বোঝা গেল? এইভাবে তোমরা প্রত্যেকটার ক্ষেত্রেই এগুলো করে নিতে পারো, এগুলো এভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখাতে পারো। ভার্টিক্যাল ইন্টারসেপ্টের ক্ষেত্রেও তোমরা এভাবেই দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট আসছে এম। এমটা দেখো উপরে আছে, নিউমারেটর পার্টে আছে এবং যোগ হয়ে আছে, এবং কি হয়ে আছে, যোগ হয়ে আছে, রাইট? তো যোগ হয়ে আছে মানে ওটা নিয়ে কোনো সমস্যাই নেই, ওটা বেড়ে গেলে নিউমারেটর পার্টটা বড়ই হবে। এমটা যদি বেড়ে যায় তাহলে নিউমারেটর পার্টটা বড়ই হবে, নিউমারেটর পার্টটা বাড়বেই। তাহলে নিউমারেটর পার্ট বাড়লে কি হবে, স্লোপটাও বাড়বে। তাহলে এম বাড়লে স্লোপটা বাড়ছে, অর্থাৎ আইস কার্ভটা স্টিপ হচ্ছে, আর এম কমলে স্লোপটা কমে যাচ্ছে, আইস কার্ভটা ফ্ল্যাট হচ্ছে। মিটে গেল এম এর গল্প। এবার টি আর সিটা আমি তোমাদেরকে একটা নিউমেরিক্স দিয়ে বোঝাবো। আমি বোঝানোর সুবিধার্থে ধরে নিলাম যে বিটা হচ্ছে 0. ধরে নাও 0.2, আর স্মল সিটা হচ্ছে 0.5, আর টিটা হচ্ছে 0.1, ঠিক আছে? আর এমটা হচ্ছে 0.3। এবার আমি যদি সবকটাকে ক্যালকুলেট করতে চাই, এই পুরো আইস কার্ভের স্লোপটা ক্যালকুলেট করতে চাই, স্লোপটা কি হবে, স্লোপটা হবে 1 মাইনাস স্মল সি এর জায়গায় এমপিসির জায়গায় 0.5 লিখলাম, 1 মাইনাস টি মানে ট্যাক্স রেট, ট্যাক্স রেট হচ্ছে 1 মানে 10%, অর্থাৎ 100 টাকা ইনকাম হলে 10 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে 1 মাইনাস 0.1 প্লাস এম, এম মানে মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্ট, আর ইয়েস মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্টের জায়গায় আমি কি লিখবো, 0.3 লিখবো, 0.3। আর বি এর জায়গায় কি লিখবো, 0.2। এবার এই পুরোটাকে যদি আমি ক্যালকুলেট করি, এটা হবে 0.9, 1 মাইনাস 0.9 ইন্টু 0.5 মানে হচ্ছে 1 মাইনাস 0.9 ইন্টু 0.5 মানে 0.45, 1 মাইনাস 0.45 প্লাস 0.3 বাই 0.2 এটা হবে। এবং it will be 1.3, 1 আর 0.3টাকে অ্যাড করলাম আর মাইনাস 0.45 লিখলাম ডিভাইডেড বাই 0.2। তো 1.3 মাইনাস 0.45 যদি আমি ক্যালকুলেট করি, সো 1.3 মানে 1.30 minus 0.45, it will be around 0.85 divided by 0.2. So 0.85 divided by 0.2 will be around 4.25. এটা আমাদের আইস কার্ভের স্লোপ বেরোলো, রাইট? দিস ইজ আওয়ার আইস কার্ভস স্লোপ। এবার আমি ধরো স্মল সি অর্থাৎ মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম এমপিসিটাকে বাড়িয়ে দিলাম, এবং এমপিসিটাকে বাড়িয়ে আমি কত করে দিলাম, 0.5 না করে আমি এবার স্মল সিটাকে করে দিলাম 0.8। বাকি সব কিছু আমি সেম রাখলাম। রাখার পরে আমি দেখতে চাইছি যে আলটিমেটলি স্লোপে কি ইম্প্যাক্ট আসছে।
তো এমপিসিটাকে যদি আমি 0.8 করে দিই তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এমপিসির জায়গায় তখন 0.8 বসবে, 1 মাইনাস 0.1 প্লাস 0.3 ডিভাইডেড বাই 0.2। এবার ব্যাপারটা এবার এখানে কি হয়ে গেল, 0.8 আর 0.9 মানে 0.72, আর এটা হয়ে গেল 1.3 মাইনাস 0.72 ডিভাইডেড বাই 0.2। তাহলে এটা হয়ে যাচ্ছে এবার 58, 0.58 বাই 0.2। ঠিক লিখলাম, 1.3 মাইনাস 0.72, yes 0.58 by 0.2, 2.9, it will be around 2.9। তাহলে যেই আমি স্মল সি অর্থাৎ এমপিসিটাকে বাড়িয়ে দিলাম সেই আমাদের স্লোপটা কি হলো, স্লোপটা কিন্তু কমে গেল, রাইট। তো সেটা তোমরা বুঝতেই পারছো, এখান থেকে মাইনাস হচ্ছে, যেহেতু স্মল সি অর্থাৎ এমপিসিটা মাইনাস হচ্ছে সেই কারণেই ওটা বেড়ে যাওয়ায় উপরের পার্টটা, উপরের এই নিউমারেটর পার্টটা কি হবে, কমে যাবে। যেহেতু স্মল সি বা এমপিসিটা মাইনাস হচ্ছে ওটা বেড়ে যাওয়ায় উপরের পার্টটা অর্থাৎ নিউমারেটর পার্টটা কমে যাবে, এবং নিউমারেটর পার্ট কমে গেলে কি হবে, নিউমারেটর পার্ট কমে গেলে স্লোপটাও কমে যাবে, রাইট। সো এই কারণেই দেখা গেল যে স্লোপটা কিন্তু কমে গেল। তো স্মল সি অর্থাৎ এমপিসি বেড়ে যাওয়ায় স্লোপটা কি হচ্ছে, কমে যাচ্ছে, সরি বেড়ে যাওয়ায় কমে যাচ্ছে স্লোপটা এবং ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আর যদি স্মল সি বা এমপিসি কমে যায় তাহলে ওটা বেড়ে যাবে, স্টিপ হয়ে যাবে, কার্ভটা স্টিপ হয়ে যাবে। পড়ে রইল ট্যাক্স রেট। যদি এখন ট্যাক্স রেটের ব্যাপারে বলি যে ট্যাক্স রেটে চেঞ্জ আসলে কি চেঞ্জ আসবে, তো ট্যাক্স রেটটা জন্য যদি আমরা করি, অলরেডি আমাদের একবার বের করাই ছিল, অর্থাৎ এই বি সমান সমান 0.2, সি সমান সমান 0.5, ট্যাক্স রেট 0.1 আর এম 0.3 ধরে অলরেডি আমরা বের করে রেখেছি। আরেকবার আমরা বের করতে চাইছি কি ধরে, আরেকবার আমরা বের করতে চাইছি ট্যাক্স রেটটাকে আমি বাড়িয়ে দিতে চাইছি 0.2 থেকে এবার 0.5 করে দিতে চাইছি। তাহলে স্লোপটা কীভাবে বের করা যাক, তাহলে স্লোপটা হয়ে যাবে, আমি এবার আর পুরোটা করছি না, 1 মাইনাস 0. আচ্ছা সি তো বাড়াইনি, সিটা কিন্তু এখন 0.5ই আছে, চেঞ্জ করিনি ওটা, খালি ট্যাক্স রেটটা চেঞ্জ করে ট্যাক্স রেটটা বাড়িয়ে কি ইম্প্যাক্ট পড়ছে স্লোপের উপর সেটা দেখতে চাইছি। তো খালি স্মলটি অর্থাৎ ট্যাক্স রেটটাই বাড়ানো হয়েছে, সিটা 0.5ই আছে, তাহলে 0.5 1 মাইনাস 0.5, আর এখানে 1 মাইনাস টিটা 0.5 হয়ে গিয়েছে এখন বেড়ে, তাহলে 1 মাইনাস 0.5 মানে 0.5ই হবে, আর 0.5 ইন্টু 0.5 মানে হবে 0.25। আর ইম্পোর্ট মার্জিনাল প্রপেন্সিটি টু ইম্পোর্ট মানে এম, এটা কি হবে, এটা হবে 0.3 ডিভাইডেড বাই বি মানে কি মার্জিনাল প্রপেন্সিটি টু ইনভেস্ট, সেটার ভ্যালু কত হবে 0.2। তাহলে এটা হয়ে গেল 0.75 প্লাস 0.3, so it is yes 0.75 plus 0.3, it will be around 1.05 by 0.2, 5.25। তাহলে যখন স্মল টি ট্যাক্স রেটটা ছিল 4.25, এই সরি ট্যাক্স রেটটা 0.1 ছিল, তখন আমাদের স্লোপটা ছিল 4.25, ট্যাক্স রেটটা যেই বেড়ে গেল তখনই স্লোপটা কিন্তু হয়ে গেল 5.25, ঠিক আছে। তো ট্যাক্স রেট বেড়ে যাওয়ায় স্লোপটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, ট্যাক্স রেট টিটা যেই বেড়ে যাচ্ছে স্লোপটা বেড়ে যাচ্ছে, কার্ভটা স্টিপ হয়ে যাচ্ছে, আর ট্যাক্স রেট কমে যাওয়ায় স্লোপটা কমে যাচ্ছে, কার্ভটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য রিলেশন, যে ট্যাক্স রেটটা যখনই বেড়ে যাবে, টিটা যেই বেড়ে যাবে, আইএস কার্ভটা কিন্তু তোমার স্টিপ হয়ে যাবে, আইএস কার্ভের স্লোপটা কিন্তু বেড়ে যাবে, আর ট্যাক্স রেট কমে গেলে আইএস কার্ভের স্লোপ কমে যাবে, আইএস কার্ভটা ফ্ল্যাট হয়ে যাবে। ওকে, দিস ইজ ইট, থ্যাংক ইউ।